চেতনার অ্যালবাম। আব্দুল হক। লেখক পরিচিতি: বাংলাদেশের প্রবন্ধ সাহিত্যের অন্যতম খ্যাতিমান পুরুষ আব্দুল হক। বর্তমান চাঁপাই নবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার উদয়নগর গ্রামে 1918 সালের 10ই অক্টোবর মাসে তার জন্ম। তার পিতার নাম সহিমুদ্দিন বিশ্বাস এবং মাতার নাম সাইমা খাতুন। দারিদ্র্যের বিরুদ্ধে সংগ্রাম করে তাকে শিক্ষা জীবন অব্যাহত রাখতে হয়েছে। তিনি কনসার্ট, টাঙ্গাইল, রাজশাহী ও কলকাতায় পড়াশোনা করেন। সরকারি কর্মকর্তা হিসেবে বিভিন্ন দায়িত্ব পালনের পর তিনি সবশেষে বাংলা একাডেমির পরিচালক হিসেবে অবসর গ্রহণ করেন। পাকিস্তান পর্বে আব্দুল হক বাঙালি জাতীয়তাবাদী চেতনা নিয়ে ক্ষুরধার লেখা লিখে কলম সৈনিক উপাধি লাভ করেন। রাষ্ট্রভাষা বাংলার পক্ষে 1947 পূর্বকালেই তিনি কলম ধরেন এবং এই বিষয়ক প্রথম লেখক হিসাবে স্বীকৃতি পান। সরকারি কর্মচারী হয়েও বেনামে সরকার বিরোধী লেখায় তিনি যে সাহসিকতা প্রদর্শন করেন তার দৃষ্টান্ত হয়ে আছে। মুক্ত বৃদ্ধি, বিজ্ঞান মনস্কতা, শানিত যুক্তি, বক্তব্যের সাবলীল উপস্থাপন প্রভৃতি তার রচনার বৈশিষ্ট্য। বুদ্ধির মুক্তি আন্দোলনের তিনি এক যোগ্য উত্তরসূরি হিসেবে বিবেচিত হন। প্রবন্ধ রচনা ছাড়াও তিনি লিখেছেন কবিতা, ছোট গল্প, উপন্যাস ও নাটক। ইবসেনের নাটক অনুবাদেও কৃতিত্বের স্বাক্ষর রেখেছেন। তার প্রবন্ধ গ্রন্থের মধ্যে আছে ক্রান্তিকাল, সাহিত্য ঐতিহ্য মূল্যবোধ, বাঙালি জাতীয়তাবাদ ও অন্যান্য প্রসঙ্গ, সাহিত্য ও স্বাধীনতা, ভাষা আন্দোলনের আদি পর্ব, নিঃসঙ্গ চেতনা ও অন্যান্য প্রসঙ্গ, চেতনার অ্যালবাম ও বিভিন্ন প্রসঙ্গ। সাহিত্যে অবদানের জন্য তিনি বাংলা একাডেমি পুরস্কার লাভ করেন। 1997 সালের 16ই ফেব্রুয়ারি ঢাকায় তার মৃত্যু হয়। ব্যক্তির চেতনা এই জীবনকালেই প্রথম আর শেষ কথা, কিন্তু সমগ্র মানবীয় চেতনা নয়। মানবীয় চেতনা ব্যক্তি মানুষের তুলনায় ছোটখাটো বিষয় নয়, বেশ দীর্ঘকালীন ব্যাপার। ব্যক্তির মধ্যে এই চেতনার প্রকাশ ঘটলেও মানব সমাজে এর ধারাবাহিক অবিচ্ছিন্নতা থেকে যায়। নানা রূপ মহাজাগতিক কারণে একদিন গোটা মানব জাতিরই বিলুপ্তি ঘটবে। দৈব দুর্ঘটনায় অকালে না ঘটলেও স্বাভাবিকভাবে একদিন ঘটবেই। বৈজ্ঞানিকগণ এরকম কথা বলে থাকেন। এই পৃথিবীতে প্রাণীর এমন অনেক প্রজাতি ছিল যা এখন বিলুপ্ত। কোনো কোনো প্রজাতি কোটি বছর এবং তারও অধিক কাল যাবৎ পৃথিবীতে বিচরণ করে বেরিয়েছে, তবু তারা আর নেই। কঙ্কাল দেখে তাদের অস্তিত্বের কথা জানতে হয়। একদিন তারা বিলুপ্ত হয়ে গেছে, তেমনই মানব জাতির ভাগ্যেও ঘটবে। কিন্তু এত দীর্ঘদিন পরে ঘটবে যে সেজন্য আজ ওই মন খারাপ করে কোনো লাভ নেই। প্রত্যেক ব্যক্তি মানুষেরই একদিন মৃত্যু ঘটবে, আর সেটা সবাই জানে, কিন্তু সেজন্য কয়জন মানুষ মন খারাপ করে বসে থাকে? সীমাবদ্ধ কালের প্রাণী সে, যে অর্থেই ধরা যাক, তথাপি অনন্তকালের কথা সে ভাবে ভাবে কেননা ওটা তার নিয়তির সঙ্গে বাঁধা। এখানে আরো একটি কথা বলে রাখা ভালো, প্রবীণতার পথে ব্যক্তি মানুষের যেমন একদিন স্বাভাবিক মৃত্যু ঘটে, তেমনি প্রবীণতার পথে নবপ্রজাতিরও একদিন বিলোপ ঘটতে পারে। তবে অধুনা এটাও মনে হচ্ছে যে অকস্মাৎ আত্মহত্যা করে বসতে পারে হাইড্রোজেন বোমা, নিউট্রন বোমা অথবা আরো বিধ্বংসী কোনো মারণাস্ত্র প্রয়োগে। অধুনা এই পথে মানব জাতির বিলোপের আশঙ্কা বিলক্ষণ বিদ্যমান। সেই আশঙ্কার কথা বাদ দিয়েই আমার এই প্রসঙ্গ। ধরা যাক যেমন করেই হোক সব দুর্ঘটনা এড়িয়ে মানুষ বেঁচে পড়তে রইল, কিন্তু তখন যে সমস্যা দেখা দেবে তা হচ্ছে মানুষের বহু বিচিত্রমুখী জ্ঞান ভাণ্ডারের সমন্বয় সাধন। মানুষ ক্রমাগত বিভিন্ন প্রকার জ্ঞান, শিল্প, সাহিত্য সহ সৃষ্টি করে চলেছে। যে কোনো বিষয়ক জ্ঞানের সঙ্গে সেই জ্ঞানের আবার ইতিহাসও আছে। সেই সঙ্গে আরেকটি বিষয়ক জ্ঞানের সঙ্গে তার সম্পর্ক থাকে, অনেক সময় সে সম্পর্ক অবিচ্ছেদ্য। একটি জানতে হলে আরেকটির অন্তত কিছু অংশ জানতে হয়। এ নিয়ে সমস্যা হয়তো এখনো দেখা দেয়নি, যদিও সম্ভব, তবু ধরা যাক 21 অথবা 22 শতকেও সমস্যা হয়তো দেখা দিল না। কিন্তু মানুষের জ্ঞান ভাণ্ডার শনৈ শনৈ যে হারে বাড়ছে, তাতে কয়েক হাজার বছর পরে একদিন
সমস্যা দেখা দেবেই। সেটা হচ্ছে স্মৃতির সমস্যা। স্মৃতি দিয়েই জ্ঞানের ধারাবাহিকতা। সাধারণ মানুষ আজ পর্যন্ত মোটামুটি যে ইতিহাস জানে, সব কথা নয়, মানুষের মোটামুটি যে ইতিহাস জানে তা হচ্ছে ৫-৬ হাজার বছরের ইতিহাস। আরো জানে তার আগেকার মানুষের ইতিহাসের কয়েকটি রেখার পরিচয় মাত্র। মানুষ তখন ঘর সংসার শুধু করেনি, প্রকৃতির সঙ্গে সংগ্রাম করেছে, তারপর গোত্রে গোত্রে যুদ্ধ বিগ্রহ করেছে অনেক হাজার বছর ধরে। অলিখিত সেই ইতিহাস, নানা সূত্রে সে ইতিহাসের আভাস পাওয়া নানা সূত্রে সেই ইতিহাসের আভাস মাত্র পাওয়া যায়, কিন্তু কয়েক হাজার বছর থেকে মানুষের সেই ইতিহাস তা ক্রমেই বর্ধিত পরিমাণে লিখিত ইতিহাস। যুদ্ধ বিগ্রহের ইতিহাস শুধু নয়, মানুষের সব রকমের জ্ঞান ও সংস্কৃতির ইতিহাস। আর এই লিখিত ইতিহাসের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে প্রায় জ্যামিতিক হারে। একজন মানুষের পক্ষে সারা জীবনে এই ইতিহাস জানাই দুরূহ হয়ে উঠেছে। মানুষ তাই এখন জানছে শুধু বিশ্বে স্বীকৃত ইতিহাস। এক হিসাবে বলা চলে, বিচ্ছিন্ন স্বতন্ত্র মানব গোষ্ঠীর সংস্কৃতি পরস্পরের সংস্পর্শে এসে ক্রমেই পরিবর্তিত হচ্ছে এবং একটা বিশ্ব সংস্কৃতি রূপ লাভ করছে। তার নতুন নতুন রূপ লাভ ঘটছে অবিচ্ছিন্ন প্রক্রিয়ায়। অন্য হিসাবে বলা চলে, মানুষের জ্ঞান ও সংস্কৃতির বিভিন্ন বিভাগ ক্রমেই বিভক্ত হয়ে পড়ছে এবং যতদিন যাবে ততই অপরিমিত রূপে বিভক্ত হয়ে যাবে। সব স্বয়ং সম্পূর্ণ সমাজের ক্ষেত্রেই এটা ঘটছে। কোনো সমাজই তার সংস্কৃতি সহ একই রকম চিরদিন থাকছে না। সেই সঙ্গে সমাজের মানসিক সম্পদ, তার সাহিত্য, জ্ঞান, বিজ্ঞান, সংস্কৃতি একই রকম থাকছে না। জীবন সংস্কৃতির সব ধারা জীবন্ত থাকছে না। অনেক ধারার মৃত্যু ঘটছে, এমনকি এক সংস্কৃতির বিলুপ্তির পর আরেক সংস্কৃতির উদ্ভব ঘটছে। যেমন ব্যক্তির, তেমনি এক একটি সমাজের মৃত্যু ঘটছে, জাতির মৃত্যু ঘটছে, কিন্তু মানবীয় ধারা বেঁচে থাকছে। মানবীয় সংস্কৃতি বেঁচে থাকছে, কিন্তু যেসব সংস্কৃতি, সমাজ অথবা জাতির মৃত্যু ঘটছে তারা মৃত্যুর পর ইতিহাস হয়ে যাচ্ছে এবং শুধু ইতিহাস হিসেবেই বেঁচে থাকছে। এই ইতিহাসের স্মৃতির ভার একদিন মানুষের পক্ষে অসহনীয় হয়ে উঠবে মনে হয়। দীর্ঘকাল পরে এই ইতিহাসকে জানতে হবে। দীর্ঘকাল পরে এই ইতিহাসকে জানতে হলে সব জ্ঞানার্থীকে একদিন ছবির অ্যালবামের মতো দুটো পাতাও উল্টিয়ে যেতে হবে। শুধু খুঁটিয়ে খুঁটিয়ে ঘন্টার পর ঘন্টা মনোযোগ দিয়ে দেখার অবসর থাকবে না। এক এক রকম জ্ঞানের জন্য থাকবে এক এক রকম অ্যালবাম। কিন্তু এই উপমার মধ্যে কিছু ফাঁকি আছে। অ্যালবাম তো শুধু দেখার জন্য, কিন্তু অ্যালবাম বলে বর্ণিত মানুষের এই ইতিহাস দেখার জন্য নয়, পড়ার জন্য। কেননা না পড়লে অতীতের কিছুই জানা যায় না। অতীতের যা কিছু বেঁচে থাকে তাকে ভালো করে জানতে হলে শুধু দেখলে চলে না, অথবা দেখার বিশেষ কিছু থাকে না, পড়তে হয়। কিন্তু কি পড়বে তখনকার মানুষ? গল্প, উপন্যাস, কবিতা, ইতিহাস, দর্শন, বিজ্ঞান, না এইসবের ইতিহাস? কোনো ভাষার কীর্তিমালার ইতিহাস? আমরা এখন একটি অথবা দুটি অথবা কয়েকটি ভাষার একটি কীর্তিমালার কথা ব্যক্তিগতভাবে জানতে পারি মাত্র, কিন্তু আমাদের নিজেদেরই ভাষার অন্তর্গত সাহিত্যের একটি বড় অংশকে আমরা প্রায় জানি না। কেবল রুচির জন্য অথবা কালের দূরত্বের জন্য জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখাকে নিয়ে সেই কথা। বিজ্ঞান, প্রকৌশল, সমাজবিজ্ঞান ইত্যাদি জ্ঞানের অসংখ্য শাখা প্রশাখা এমনই সমৃদ্ধ হয়ে উঠেছে যে একদিন কোনো একজন মানুষ হয়তো অনেক বিষয়েই সাধারণ জ্ঞানও রাখতে পারবেন না। একটি বিষয়ে সুপণ্ডিত হলেও অন্য বিষয়ে তিনি নিতান্ত অজ্ঞ থেকে যাবেন। এমন দিনও আসতে পারে যখন মানুষের জ্ঞান ভাণ্ডারের মধ্যে সামঞ্জস্য থাকবে না। এখনোই তো কোনো উচ্চশিক্ষিত ধর্মপ্রাণ ব্যক্তি আইনস্টাইন অথবা অ্যাস্ট্রোনমির সর্বশেষ জ্ঞাত জ্ঞানের সঙ্গে চিন্তার সামঞ্জস্য রেখে চলতে পারেন না। এদিক দিয়ে অশিক্ষিত অসংস্কৃত মানুষের সুবিধা। খাদ্য, বস্ত্র, বাসস্থান, উৎপাদন এবং প্রজননের মধ্যেই তাদের জীবন। তারা স্মৃতির ভারে পীড়িত নয়, কৌতূহলের উত্তেজনায় চঞ্চল নয়, নতুন নতুন আবিষ্কারের কৃতিত্বে উচ্চকিত নয়, স্থান, কাল, চেতনা, ঈশ্বর এইসব প্রশ্নে তাদের কাছে কিছুই নয়। খাদ্য, বস্ত্র, বাসস্থান, জন্ম, মৃত্যু এইসবই তাদের কাছে জ্বলন্ত সমস্যা। এই নিয়ে তাদের জীবন মরণ।
কিন্তু শুধু তাদের নিয়ে তো পৃথিবী নয় এবং ইতিহাস নয়, ইতিহাস তাদের কাছে কিংবদন্তি, অথবা কিংবদন্তি তাদের কাছে ইতিহাস। শুধু তাদেরকে নিয়ে মহাজগতে মহামানুষের জীবন নয়, কেননা তাদের চেতনা খণ্ডিত। ওইসব প্রশ্ন তাদের কাছে কোনো প্রশ্নই নয়। ইতিহাস সৃষ্টিতে তারা সহায়তা করে, কিন্তু ইতিহাস তা লিপিবদ্ধ করে না, কেননা স্মৃতির ভারে তারা পীড়িত নয়। স্মৃতির ভারে যে পীড়িত, সমস্যাটা তার। তার কাছে স্থান, কাল, চেতনা এবং এই সবের ধারাবাহিকতা সত্য, এবং এই সত্যের মধ্যেই সে অমর, অর্থাৎ আজ পর্যন্ত। ভবিষ্যতেও সে অমর থাকবে, কিন্তু কতদিন? প্রশ্ন হচ্ছে সে নিজেই অমর হতে চাইবে কিনা, ওই অপরিসীম স্মৃতির বোঝা নিয়ে। যা স্মৃতির বস্তু, তা স্মৃতিতে থাকলেই তার ইতিহাসের ধারাবাহিকতা, কিন্তু সৃষ্টির ভার একদিন অসহনীয় হয়ে উঠলে সেই ধারাবাহিকতা বিনষ্ট হয়ে যাবে। ইতিহাসের প্রকৃত চেতনা কি সেদিন মানব সমাজে থাকবে? আগামী 2-1 লক্ষ বছরের মধ্যে একদিন এ সমস্যা দেখা দেবে মনে হয়। আগামী কোটি বছরে তো মানুষের অবস্থা অকল্পনীয়। গত কোটি বছরের ইতিহাসের সমস্যা অনুরূপ। সেই ইতিহাসকে নানা জটিল পন্থায় আবিষ্কার করে নিতে হয়, কিন্তু বিংশ শতাব্দীর শেষ প্রান্তে ঘটনার যেমন ভিড়, তাতে আগামী কোটি বছর কি মানুষ বাঁচবে? 2-4 লাখ বছর পরেই সে ক্লান্ত 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 হয়ে উঠতে পারে। কিন্তু তার চেয়ে গুরুতর কথাটা হচ্ছে এই যে নতুন নতুন মারণাস্ত্র যে হারে উদ্ভাবিত হচ্ছে, এই মারণাস্ত্র ব্যবহার করা যে উচিত নয়, সে জ্ঞান এবং নৈতিকতার বিকাশ কি সেই হারে বাড়ছে? রণনীতি এখন এই পর্যায়ে উঠেছে যে যুদ্ধের প্রতিপক্ষের যেসব মানুষ মরে তারা আর মানুষ নয়, সংখ্যা মাত্র। এমন দিন হয়তো আসছে যখন যে কোনো সংখ্যার পর 2-4টে শূন্য, শুধু শূন্য ছাড়া আর কিছুই থাকবে না। এখনই তো পূর্ব পশ্চিমের মহাশক্তিদের ভান্ডারে যে পরিমাণ মারণাস্ত্র মজুদ আছে, তাই দিয়ে মানব প্রজাতির 10-20 বার আত্মহত্যা করা সম্ভব। সুতরাং এমন ভয়াবহ পরিণাম এড়াতে হলে শুভবোধ, নৈতিকতা বোধ ও মনুষ্যত্ব বোধের বিপুল জাগরণ ভিন্ন কোনো বিকল্প নেই। শব্দার্থ ও টিকা। চেতনা, চৈতন্য, বোধ, জ্ঞান। অ্যালবাম, আলোকচিত্র, ডাকটিকিট প্রভৃতি সংরক্ষণের জন্য এক প্রকার খাতা। প্রজাতি, ইংরেজিতে স্পেসিস, কোন প্রাণী বা উদ্ভিদের শ্রেণী বিশেষ। প্রাণী জগতে মানুষ একটি প্রজাতি। বহু বিচিত্রমুখী জ্ঞানভাণ্ডার, মানুষের জ্ঞানের বহু শাখা, যেমন দর্শন, অর্থনীতি, সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, পদার্থবিদ্যা, রসায়ন, জীববিদ্যা, রাষ্ট্রবিজ্ঞান, ভাষাতত্ত্ব, ইতিহাস, প্রকৌশল বিদ্যা, মনোবিজ্ঞান, চিকিৎসাবিদ্যা প্রভৃতি। বিশেষীকৃত ইতিহাস, বিশেষভাবে নির্দিষ্ট ইতিহাস। মানসিক সম্পদ, সাহিত্য, সংস্কৃতি, জ্ঞান বিজ্ঞান, যাকে আত্মিক সম্পদও বলা যায়। বৈষয়িক ও আর্থিক সম্পদের বিপরীত, মূলত চিন্তন ক্রিয়ার মধ্য দিয়ে যা সৃষ্ট। মানবীয় ধারা, মানব জাতির বা মানবের ধারা, নিরবিচ্ছিন্ন মানব প্রবাহ। ব্যক্তি মানুষের মৃত্যু ঘটলেও মানব প্রজাতি ধারাবাহিকভাবে প্রবহমান। কিংবদন্তি, লোক পরম্পরায় প্রচলিত কথা, জনশ্রুতি। এই সত্যের মধ্যেই সে অমর। মানব জাতির সমষ্টিক চেতনার প্রবহমান রূপের যে সত্য, সেই সত্যের মধ্যেই মানুষ বেঁচে থাকে। ব্যক্তি মানুষের সৃষ্টির মধ্য দিয়েই মানব সভ্যতা পরিপুষ্ট হচ্ছে, আর ওই সৃষ্টিশীলতার মধ্যেই ব্যক্তি মানুষ বেঁচে থাকছে। রণনীতি, যুদ্ধের কৌশল। পূর্ব পশ্চিমের মহাশক্তি, প্রাচ্য ও পাশ্চাত্যের রাজনৈতিক ও অর্থনৈতিক শক্তিধর রাষ্ট্রসমূহ, বিশেষভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্রসমূহকে বোঝানো হয়েছে। পাঠ পরিচিতি। 1981 সালে প্রকাশিত এই প্রবন্ধটি লেখকের চেতনার অ্যালবাম এবং বিবিধ প্রসঙ্গ নামক গ্রন্থে প্রথম রচনা হিসেবে সংকলিত হয়। গ্রন্থ প্রকাশিত হয় 1993 সালে। এ প্রবন্ধে লেখক মানব সভ্যতার একটি সংকটের কথা তুলে ধরেছেন। এই সংকটের দুটি দিক রয়েছে। একটি দিক হলো বিভিন্ন শাখায় মানুষের জ্ঞান চর্চা যেভাবে বৃদ্ধি পাচ্ছে, তাতে এখনোই একজন মানুষের পক্ষে জ্ঞান বিজ্ঞানের সকল শাখা সম্পর্কে বিস্তৃত ধারণা লাভ অসম্ভব। জ্ঞান চর্চার ধারা যেরূপ সমৃদ্ধ হয়ে চলেছে, তাতে ভবিষ্যতে আরেকটি শাখা সম্পর্কেও পুঙ্খানুপুঙ্খ ধারণা লাভের মাধ্যমে সুপণ্ডিত হয়ে ওঠা
অসম্ভব হয়ে পড়বে। ফলে মানুষকে ইতিহাস জানতে হলে একদিন ছবির অ্যালবামের মতো জ্ঞান রাজ্যের পাতা দুটো উল্টিয়ে যেতে হবে শুধু। পুঙ্খানুপুঙ্খ ভাবে দেখারও অবসর মানুষ পাবে না। আর এক এক রকম জ্ঞান শাখার জন্য থাকবে এক এক রকম অ্যালবাম। লেখকের মতে এটা কেবল জ্ঞানার্থীদেরই সমস্যা। জ্ঞান চর্চায় বিমুখ অশিক্ষিত অসংস্কৃত মানুষের জন্য এটা কোনো সমস্যা নয়। লেখক সমস্যার অন্য একটি গুরুত্বপূর্ণ দিকে আমাদের দৃষ্টি ফিরিয়েছেন, তা হলো মানুষ তার জ্ঞান চর্চার মাধ্যমে যে মারণাস্ত্র তৈরি করেছে তা ব্যবহৃত হলে যে কোনো সময় পৃথিবী থেকে মানব জাতির বিনাশ ঘটতে পারে। এমন ভয়ানক পরিণাম থেকে মানব জাতিকে রক্ষা করতে হলে শুভ বুদ্ধির প্রসার ঘটানো খুবই জরুরি। বহু নির্বাচনী প্রশ্ন, সৃজনশীল প্রশ্ন, নিজে করো।